বিয়ে শাদী কইরা তারিখ দিয়ে দেওয়া লাগবে যে আমার বউ বাচ্চা তুমি পালো 2 সপ্তাহ থেকে গ্যাসের সমস্যা তুমি সমাধান করতে পারো না, তুমি গদিতে বইয়া রইছো। এটি গরিব মানুষ কি করবে? এই যে গাড়ির জমা সারাদিনে 1200 টাকা, গ্যাস নাকি 400 টাকা, খামু 200 টাকা, তাহলে 2000 পড়া যাওয়ার পরে বেতন। অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার উপর জামাত শিবির খুশি। তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এখন পর্যন্ত একদম স্বল্প সময়ে তার যে ভূমিকা, এটা সত্যিকার অর্থে গার্ডিয়ান সুলভ এবং বিরোধী দল তার উপর ইমপ্রেসড। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? আপনারা শহীদ পরিবারের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। একজন দায়িত্বশীল সরকারি পদে থেকে তিনি যেভাবে আন্দোলনকারীদের দিকে আঙুল তুলে বলে উঠলেন, আপনারা কি নিজেদের জাহির করতে আসছেন? আপনারা কি করেছেন? তা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একজন মন্ত্রীর এমন অসহিষ্ণু আচরণ এবং গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতি এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য পুরো পরিস্থিতিকে একটি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে ঠেলে দেয়। এবার রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ খেপে গেলেন ইশরাকের উপর। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অত্যন্ত সোজা ও কড়া ভাষায় বলেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়ার দৃশ্য নেই, যে ছবিগুলোতে স্বয়ং বেগম খালেদা জিয়া নিজেই নেই, যে ভিডিওতে রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের রক্তের কোনো দাগ নেই, সেটা আর যাই হোক কোনোভাবেই জুলাই বিপ্লবের ডকুমেন্টারি হতে পারে না। জুলাইয়ের ইতিহাস যদি দলীয় প্রচারণায় পরিণত হয়, তাহলে ক্ষতিটা শেষ পর্যন্ত কার? কোনো একটি দলের নয়, বরং রাষ্ট্রের। কারণ আগামী প্রজন্ম যদি প্রশ্ন করে জুলাইতে আসলে কারা ছিল, তখন তাদের হাতে থাকতে হবে নির্ভরযোগ্য দলিল, ছবি, ভিডিও, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং গবেষণা ভিত্তিক ইতিহাস। রাজধানীতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে জামাত ইসলামী নেতা এবং জামাত ইসলামীর সংসদ সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটা অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে রাজনীতিতে তোলপাড়। জামায়াতের মতো কঠোর সাংগঠনিক শৃঙ্খলার জন্য পরিচিত একটি দলের সর্বোচ্চ নেতা কি কারণে প্রকাশ্যে নিজের দলের একজন সংসদ সদস্যের ওপর শারীরিকভাবে ক্ষুব্ধ হলেন? বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার উপর জামাত শিবির খুশি। তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এখন পর্যন্ত একদম স্বল্প সময়ে তার যে ভূমিকা, এটা সত্যিকার অর্থে গার্ডিয়ান সুলভ এবং বিরোধী দল তার উপর ইমপ্রেসড, এতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত রাষ্ট্রের গার্ডিয়ান হিসাবে তিনি কিন্তু কোনো দলের না। তার যে কথা, আচার আচরণ, এতে কোনো ত্রুটি আপনি দেখাতে পারবেন। এমনকি স্পিকার হিসেবেও তার ভূমিকা যথেষ্ট গার্ডিয়ান সুলভ ছিল, যথেষ্ট নিরপেক্ষ ছিল। জামাতের লোকজন এর প্রশংসা করেছে। দর্শক, কিছু কিছু আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার আছে যাকে আমরা অনেকটা নেগেটিভলি দেখলেও দিন শেষে কিন্তু ভালো হয়েছে। এটা আমাদের সীমাবদ্ধতা হতে পারে, আমার এও হতে পারে যে আমরা বিষয়টা নেগেটিভলি দেখেছি বলে তারা সচেতন হয়ে এটাকে পজিটিভ বানিয়েছে। যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি একজন সিনেমা পরিচালক, তাকে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল ইউনূস সরকারের। আমরা তীব্র বিরোধিতা করেছিলাম। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে জামাত শিবির পন্থীরা খুব সিরিয়াসলি মোস্তফা সরোয়ার ফারুকীর বিরোধিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল জামাত শিবিরের জন্য সবচেয়ে প্লেজেন্ট, জুলাইকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী শেখ মুজিব প্রেমিক এই হিসেবে আমরা তাকে অনেক সমালোচনা করেছি, তার পুরনো বক্তব্যের স্ক্রিনশট নিয়ে তাকে ধুয়ে দিয়েছি। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এখনো মোস্তফা সরোয়ার ফারুকী। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তার ভূমিকা ছিল অর্গানিক উপদেষ্টা হওয়ার পর, এবং জামাত শিবিরের সাথে কোনো অন্যায় করেনি। শিবিরের ছেলেদের দাওয়াতে গেছেন পছন্দ করতে, এবং অনেকে বলেন তো তিনি সিনেমা শাখার জামাত। তো দর্শক, তো মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা যেভাবে প্রেডিক্ট করেছিলাম সেভাবে কিন্তু হয়নি। তিনি মোটেও ভারতের দালালি করেননি,
তার একটা বড় অবদান আছে আজকে এই যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে এর পেছনে। এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে যদি কাউকে হত্যা করতে পারে, প্রথম দিকে যাদেরকে হত্যা করবে তাদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী উইল ওয়ান অফ দেম। তো দর্শক, এরকমই মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযোদ্ধা, আবার অতীতে জামাত বিরোধী তার যথেষ্ট ভূমিকা ছিল, জামাতের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন। আবার বিএনপির ভিতরেও বিতর্কিত ছিলেন, তিনি 111 পন্থী ছিলেন, সংস্কারপন্থী ছিলেন, বেশ কয়েকবার তারেক রহমানের সাথে ইখতিলাফ করেছেন, দলের পথ যায় ভাব এরকম একটা অবস্থা, শোকজ খেয়েছেন। সেই বিতর্কিত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বিতর্কের ঊর্ধ্বে উঠে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন এবং রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা এত সুন্দর হবে, ইট ওয়াজ আনপ্রেডিক্টেবল। রাজনীতিতে এরকম আনপ্রেডিক্টেবল অনেক কিছু ঘটে। দর্শক, বিএনপির যে ইতিহাস চুরির চেষ্টা 5 অগাস্টে, যেখানে রাষ্ট্রপতি নিজে উপস্থিত ছিলেন, তার সামনে বিএনপির মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেভাবে পুরো বাংলাদেশকে লজ্জিত করলো, কারণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ইতিহাস চুরির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ওই পরিস্থিতি দেখে বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠান স্থল ত্যাগ করেছে। এটা লজ্জা এবং রাষ্ট্রপতি বিব্রত বোধ করেছে। তো দর্শক, সেখানে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সত্যিকার অর্থে গার্ডিয়ান ছিল। তিনি বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নাই, সেটা কোনো ডকুমেন্টারি নয়। এর মানে এই ডকুমেন্টারির বিরুদ্ধে জামাত, এনসিপি বা জুলাই যোদ্ধাদের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রতি রাষ্ট্রপতি একমত পোষণ করেছে। অতএব জামাত, এনসিপি সবাই তার প্রতি খুশি, এটা কোনো ডকুমেন্টারি না। আবু সাঈদকে বিএনপি স্কিপ করে কেন? আবু সাঈদ শিবির করত, অথচ আবু সাঈদই ছিল আন্দোলনের আইকনিক ফিগার। অতএব সে আবু সাঈদকে বিএনপি ভুলিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? বিএনপি ওয়াসিমকে ধারণ করতে চায়, কারণ ওয়াসিম ছাত্রদল করত, কিন্তু রাষ্ট্রপতি বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি না। তার আরো ডকুমেন্টারি নানান দিক থেকে সমালোচনা করেছেন এবং সঠিক ইতিহাসের উপর জোর দিয়েছেন। এই যে ভূমিকা গার্ডিয়ান সুলভ, এতে সবাই খুশি। অ্যাট দি সেম টাইম তিনি যে এই অনুষ্ঠানটা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এর চাইতে বড় বিষয় রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য বাংলাদেশের অতীতের কোন রাষ্ট্রপতি এরকম বক্তব্য দেয়নি। এতে জামাত, শিবির, এনসিপি আরো খুশি। যেমন রাষ্ট্রপতি বলছেন যে 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে 82 বছর বয়সে আরেকটা যুদ্ধ করব। শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, শেখ হাসিনা আপনি আসবেন, আপনি আসেন, আমরা তো অপেক্ষা আছি, রাজপথে নামবো, যুদ্ধ করব। একজন রাষ্ট্রপতি সে শেখ হাসিনার বিরুদ্ধে এরকম বক্তব্য দিয়েছে, যেটা প্রধানমন্ত্রীও দিতে পারেন না। প্রধানমন্ত্রী তো পলিটিক্যাল, তাকে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, তারা পারেন না। কিন্তু রাষ্ট্রপতি যিনি একদম নন পলিটিক্যাল একটা গার্ডিয়ান পোস্ট, তিনি কিন্তু ঠিকই বলেছেন। এটা বিরল রাষ্ট্রপতির মুখ থেকে এরকম বক্তব্য। এখন শেখ হাসিনা আসবেন, আসেন, আমরা অপেক্ষা করছি, আরেকটা যুদ্ধ করব, এসব যুদ্ধের কথা, রাজপথে নামার কথা রাষ্ট্রপতি কোনোদিন বলে? রাজপথে নামার কথা তারপরে তাকে কেন বলতে হয়েছে? এটার তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমি মনে করি যে 111-এর পদধ্বনি। কেন 111-এর পদধ্বনি বা এরকম সিরিয়াস আশঙ্কা না থাকলে শেখ হাসিনা আসবেন না বা আসতে পারবেন না, বা আসতে যেখানে নামবেন ওইখানেই তার ফাঁসি, দ্যাটস ডিফারেন্ট। এটা এই আলোচনা করছি না। কিন্তু শেখ হাসিনা আশাকে কেন্দ্র করে এটা ভারতের একটা ষড়যন্ত্র, ভারতের একটা প্ল্যান, 111 ঘটানোর একটা চেষ্টা হবে। এটা হয়তো বা রাষ্ট্রপতি টের পেয়েছে, ধারণা করছে। এবং বিএনপি আরো অনেকে বলছেন যে গোয়েন্দা সংস্থা, বিদেশি গোয়েন্দা সংস্থা দেশে অপতৎপরতায় লিপ্ত, বিদেশিরা এসে ষড়যন্ত্র করছে, এসব কথাবার্তা বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন। এরকম মহা কোনো ষড়যন্ত্র হতে পারে 111 ঘটানোর, এটা টের পেয়েই রাষ্ট্রপতি রাজপথে নামার কথা বলছেন, আর একটা যুদ্ধ করার কথা বলেছেন। নইলে এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। দিস ইজ রাষ্ট্রপতি। এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ এত সুন্দর বক্তা, এটা আমি স্পিকার না হলে জানতামই না। তার বক্তব্য অতীতে আরো অনেক শুনেছি, সংবাদ সম্মেলনে শুনেছি, একবার সরাসরি কথা বলারও সুযোগ হয়েছিল। কিন্তু তিনি কিন্তু সত্যিকার অসাধারণ বক্তা। এই মেজর হাফিজউদ্দিন আহমেদ তার মতো একজন বর্ষিয়ান বক্তা, তিনি ফাও রাজপথে নামার কথা বলবেন লোকাল রাজনীতিবিদদের মতো, এটা বলার কথা না। অবশ্যই সামথিং সিরিয়াস ইজ গোয়িং টু বি হ্যাপেন, এরকম তিনি সারমাইজ করেছেন বলে তিনি এটা বলছেন। অতএব 111-এর পদধ্বনি এখনো আছে, ষড়যন্ত্র আছে, যার ফলে রাষ্ট্রপতিকে রাজপথে নেমে মোকাবেলা করতে হবে। তবে এখানে 111-এর সংজ্ঞা আমি বলেছি, 111 মানে ভারত আমেরিকার একটা ষড়যন্ত্র। 111-এর আর একটা সংজ্ঞা হচ্ছে যে জরুরি অবস্থা, আর জরুরি অবস্থাটা জারি করা থাকে রাষ্ট্রপতির মাধ্যমে। আমরা বিশ্বাস করি যদি মেজর হাফিজ যতদিন আছেন, নির্বাচন পর্যন্ত যদি থাকেন, আর শেষ পর্যন্ত তাকে যদি স্থায়ী রাষ্ট্রপতিও করা হয়,
তিনি 111 ঘটাতে দিবেন না, তিনি ঠেকিয়ে দিবেন। আব্দুর রহমান বিশ্বাস যেরকম তখনকার সময় সেনাপ্রধান নাসিরের বিদ্রোহ ঠেকিয়ে দিয়েছিলেন, রাজপথে নামার ঘোষণা দিয়েছিলেন জনগণকে, জনগণ রাজপথে নেমে তৎকালীন সেনাপ্রধানের সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল। মেজর হাফিজ এরকম ঠেকাতে পারবেন হয়তো। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি সারা জীবন লেখা থাকবে। এই দিনটিকে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, বিরোধী দল যে যার মতো করে উদযাপন করেছে এবং এই উদযাপনের পিছনে বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটেছে যেগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। প্রথমে ধরুন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে। আকাঙ্ক্ষিত জুলাই জাদুঘর, যেটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে 5ই আগস্ট এটা উদ্বোধন করতে হবে, নইলে সরকারকে রীতিমতো থ্রেট করা হয়েছিল। সরকার সেটা করেছে, কিন্তু ওখানে গিয়ে প্রশ্ন উঠেছে যে এই যে জুলাই জাদুঘর উদ্বোধন হলো, সেখানে জুলাই যোদ্ধারা কোথায়? কোথায় নাহিদ, কোথায় হাসনাত আবদুল্লাহ? ইভেন কি জুলাইয়ে তো জামাত ইসলামীও একটা ভূমিকা ছিল, জামাত ইসলামের নেতারা কোথায়? কেউ যায়নি। গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশটাকে দীর্ঘ 17 মাস শাসন করেছেন এবং উনি ওনার সেই কার্যক্রমের সময় কতটুকু কী করেছেন সেটা আলোচ্য বিষয়বস্তু নয়। উনি গিয়েছিলেন, কিন্তু সবার মনে একটি প্রশ্ন, কেন নাহিদরা যায়নি, কেন সার্জিসরা যায়নি, কেন পাটোয়ারি বা কেন আমির সাহেব যায়নি বা জামাত ইসলামের কেউ যায়নি? এখানে পরিষ্কার উত্তর হলো তারা কেন যাবে। তারা যায়নি, মূল কারণ হলো তারা বারবারই বলেছে আপনাদেরকে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে এবং গণভোটকে স্বীকৃতি দিতে হবে। যে পর্যন্ত গণভোট স্বীকৃতি না দিবেন সেই পর্যন্ত আমরা আপনাদের সাথে নেই। এমনকি আবার আজকে আরেকটি অনুষ্ঠানে বিরাট মহাসমাবেশ করে 11 দল ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি প্রধানমন্ত্রী বা এই যারা এটা উদ্বোধন করেছেন আজকে জুলাই স্মৃতি জাদুঘর, তারা কি তাদেরকে দাওয়াত দেয়নি? তারা কি নিজেরাই এটা করতে চেয়েছে? না, তারা দাওয়াত পেয়েছিল, তারা যাবে না আগেই বলে দিয়েছে, কারণ তারা তাদের একটা প্রোগ্রাম অনেক আগে থেকেই করে রেখেছিল, সেটা হলো মহাসমাবেশ। সেই মহাসমাবেশ বিরাট আকার হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। সেখান থেকে ঘোষণা এসছে কোনো অবস্থাতেই জুলাই সনদ বাস্তবায়ন না করলে বা গণভোটকে স্বীকৃতি না দিলে ওনারা আবার আন্দোলনে নামবেন। সরকার সেটা জানে, এই কারণেই তারা যায়নি। এটা নিয়ে হাস্যরস করবার কোনো কারণ নেই। অনেকেই দেখলাম কন্টেন্টে বলছেন যে তাহলে কি তাদেরকে মাইনাস করে দেওয়া হলো। দেখেন ভাই, কেউ কাউকে মাইনাস করতে পারে না, ইতিহাস কোথাও বদলানো যায় না, ইতিহাস লিখাই থাকে। আজকে ইতিহাস বদলাতে গিয়ে আরেকটি অনুষ্ঠানে যেটা হয়েছে সেটা হয়তো আপনারা দেখেছেন, সেটা হলো চীন মৈত্রী সমিতিতে আজকে ছিল আরেকটি অনুষ্ঠান জুলাই যোদ্ধার পরিবারদের নিয়ে। সেখানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বিবিক্রম এবং আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী, তারপর এনসিপি থেকে আক্তার হোসেন, এনসিপির সদস্য সচিব এবং জামাত ইসলামের গোলাম পারওয়ার সাহেব। সেখানে আরও দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার বা রাষ্ট্রদূতদের। বিরাট অনুষ্ঠান। বেসিক্যালি যদি আপনি ধরতে যান তাহলে এই অনুষ্ঠানটি সবচেয়ে বড় ছিল, কারণ সেখানে মহামান্য রাষ্ট্রপতি ছিল এবং সেখানে অনেকের কথা বলবার সুযোগ ছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা করবার সুযোগ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র উদ্বোধন করেছেন জুলাই স্মৃতি জাদুঘর, ওটা ওখানেই শেষ। ওখানে টুকটাক আলোচনা হয়েছে, কিন্তু মূল জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনাটা ছিল এই চীন মৈত্রী সম্মেলন কক্ষে। সেখানে কি ঘটেছে আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, সেখানে মোটামুটি ইতিহাসকে বিকৃত করতে যেই ফাঁপড়ে পড়ে গেছেন বা বিপদে পড়ে গেছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, ইভেন কি আমাদের মহামান্য রাষ্ট্রপতিও বিব্রত বোধ করেছেন। প্রথম শুরু হয়েছিল অনুষ্ঠানটা ভালোভাবেই, সেখানে প্রচুর জুলাই যোদ্ধা তাদের পরিবার পরিজনকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন, সেখানে এনসিপির জুলাই যোদ্ধারা ছিলেন, সেখানে বিএনপি জুলাই যোদ্ধারা ছিলেন, সব দলেরই ছিলেন। কিন্তু বিপাকে বেঁধেছে একটি ডকুমেন্টারি। এই সরকার একটি ডকুমেন্টারি তৈরি করেছে এই জুলাই যুদ্ধের উপর। সেই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে জুলাই যুদ্ধের বা জুলাই আন্দোলনের প্রধান ঘোষক মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি লন্ডন থেকে ঘোষণা দিয়েছিলেন। এটা কি সত্য ঘটনা? এটাকে আমরা দেখেছি? না, আমরা এটা দেখিনি। আমরা যদি অতীতের দিকে তাকাই, আপনারা যদি প্রথম আলো পত্রিকার এই নিউজটা দেখেন বা অন্যান্য পত্রিকার নিউজগুলো দেখেন, সেখানে স্পষ্টত লেখা আছে জুলাই যুদ্ধ, এই জুলাইয়ের 1 দফা আন্দোলনে আজকে ঘোষণা করা হলো। সেটা 3 তারিখের ঘটনা ছিল, যেটা 4 তারিখে পত্রিকা এসছে যে জুলাইয়ের যারা আন্দোলনকারী এই ছাত্র সংগঠন 1 দফার দাবিতে ঘোষণা দিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এটাই তো ইতিহাস। এই ইতিহাস কিন্তু এটাই নয় যে শুধুমাত্র এরাই ছিল। আমরা বারবারই জানি, আমরা সবসময় জানি যে এই যুদ্ধের সময়, এই আন্দোলনের সময় জামাত ইসলাম, এই আন্দোলনের সময় বিএনপি ওতপ্রোতভাবে জড়িত ছিল। কেন তারা সামনের সারিতে আসেনি সেটা নিয়েও কিন্তু আলোচনা আছে। সেই আলোচনাটা হলো যে তারা তখন ভেবেছে বা তারা তখন একটা হিসাব নিয়েছে, যদি আমরা কোনো দলের নাম করে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে সাধারণ জনগণের যে সম্পৃক্ততা আছে সেটা থাকবে না। এর জন্য কখনোই বলেন এটা জামাত ইসলামের আন্দোলন, কখনোই বলেন এটা বিএনপির আন্দোলন, এটা একটা ছাত্র আন্দোলন। বিএনপি আন্দোলনে ছিল, এটা নিয়ে কোনো আলোচনা নেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।
বিএনপি আন্দোলনে ছিল তারেক রহমানের সাথে ওই সময় এই ছাত্র নেতাদের রেগুলার কথা হতো, সেটাও আমরা জানি। এইভাবে যে আপনারা উপস্থাপন করলেন বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যে এই এক দফার দাবির ঘোষক তারেক রহমান সাহেব, এটাকে মেনে নেবে? বাংলাদেশের মানুষ দেখেনি? এই পত্রিকার কাটিংগুলো আপনারা দেখেননি? বাংলাদেশের মানুষ তো তরতাজা দেখেছে। এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, তারপর ধীরে ধীরে যখন আবু সাইদকে হত্যা করা হলো, তখন সেটা বিরাট একটা রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেল এবং সমগ্র বাংলাদেশের মানুষ এখানে সম্পৃক্ততা হলো। সেই আবু সাইদ পুরো এই ঘটনাটাকে মানে বদলে দিয়েছে। প্রত্যেকটা আন্দোলনে একটা আইকন থাকে, আবু সাইদ ছিল সেই আইকন। সেই আবু সাইদের নামটা পর্যন্ত সেই ডকুমেন্টারিতে বলা হয়নি। দেখুন, আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন দেশের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা। দেশের ভিতরে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, তারপরে ঢাকা শহরে পানিরও সংকট। এত কিছুর মাঝে সরকার আবার নিজেদেরকে যা ইচ্ছা তাই, যেভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠার সেটাই বানানোর জন্য নিজেদেরকে সেটাই করতে যাচ্ছে। একদিকে তাদের ছাত্ররা হামলা করছে, আরেকদিকে তারা আবার বিভিন্নভাবে এই তাল বাহানা করছে, গণভোট, জুলাই সনদ, এগুলো কোনো কিছু মানবে না। তো দেখেন, জন আকাঙ্ক্ষা যেটা 69% মানুষ ভোট দিয়েছে, এই যে ভোটের পক্ষে ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোট বাস্তবায়নের জন্য, সেগুলো তারা করবে না। তারা আগে বলছে যে আমরা এটা অক্ষরক্ষ করবো, এখন বলে না, আমরা এটা করতে বাধ্য নয়। তারা নাকি এই নির্বাচনের জন্য করেছিল, দ্বিচারিতা দ্বিমুখিতা যেটা আছে সেটা। তো বিরোধী দল রাজপথে নেমে গেছে ফাইনালি, কিন্তু গতকালকে রাজপথে নেমে গেছে। তারপর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন সামনে দেখার বিষয় আসলে বিরোধী দল কি করে। তো এটা আশাবাদী যে বিরোধী দল গৃহপালিত বিরোধী দল হবে না, সরকারকে ছেড়েও দেবে না, তারা জনগণের কাছে দায়বদ্ধ। দেখা যাক কি হয় সামনে। আর এই ভিডিও যে আপনারা দেখছেন, এই ভিডিওর ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।